ওয়েলকাম টু অনলাইন ক্লাস 10। ছায়াতরুর এই অনলাইন ক্লাস প্রোগ্রামে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচনার বিষয় হলো রাসায়নিক গণনা। এই চ্যাপ্টারটি পড়ার পর তোমাদের যা কোশ্চেন থাকবে বা তোমাদের যা জিজ্ঞাসা থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়া আছে, তোমরা সেখানে নির্দ্বিধায় আমাকে জানাতে পারো তোমাদের কোশ্চেনগুলো। রাসায়নিক গণনা। রাসায়নিক গণনা এই চ্যাপ্টারটি পড়তে গেলে আমাদের প্রথমেই রাসায়নিক সমীকরণ সম্বন্ধে জানতে হবে। তো রাসায়নিক সমীকরণ মানে যখন দুটো বা তার বেশি কোনো যৌগ নিজেদের মধ্যে একটা বিক্রিয়া করে আর একটা কি দুটো কি তিনটে যতগুলো সম্ভব যৌগ উৎপন্ন হবে, তো এইটা যে প্রক্রিয়ার মাধ্যমে হয় সেটাই রাসায়নিক বিক্রিয়া। এখানে উদাহরণ হিসেবে দেখানো আছে এ এবং বি, এরা বিক্রিয়া করে সি এবং ডি তৈরি করেছে। তো এই যে এই টোটাল প্রসেসটা হয়েছে এ থেকে বি, এ আর বি বিক্রিয়া করে সি আর ডি তৈরি করেছে। তো মাঝখানের প্রসেসটা কি হয়েছে? একটা রাসায়নিক বিক্রিয়া হয়েছে। এটাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। এখন আমরা এ আর বি কে কি বলবো? বিক্রিয়ক। মানে যারা বিক্রিয়া অংশগ্রহণ করছে বা যারা বিক্রিয়া করছে রাসায়নিক বিক্রিয়ার পূর্বের অবস্থায়, তারা হচ্ছে বিক্রিয়ক। আর রাসায়নিক বিক্রিয়াটা হয়ে গেলে তখন নতুন পদার্থ পাবো। কি পাচ্ছি? সি এবং ডি। সেটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। এটা একটা কমন এক্সাম্পল। এ প্লাস বি রাসায়নিক বিক্রিয়া করে সি প্লাস ডি তৈরি করছে। আমরা যদি কোনো অন্য এক্সাম্পলে যাই, যেমন N2 নাইট্রোজেন গ্যাস এবং H2 হাইড্রোজেন গ্যাস, এরা রাসায়নিক বিক্রিয়া করে কি তৈরি করেছে? NH3 অ্যামোনিয়া গ্যাস। তো যে কোনো এরকম রাসায়নিক বিক্রিয়ায় আমরা বিক্রিয়ার বাঁ দিকটা, রাসায়নিক বিক্রিয়ার বাঁ দিকটা হচ্ছে সবাই বিক্রিয়ক, আর ডান দিক অ্যারো চিহ্নের ডান দিকে ওটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। এখন সবথেকে প্রথমে মাথায় রাখতে হবে যে কোন একটা রাসায়নিক বিক্রিয়া যখন হচ্ছে, আমার এখানে কি আছে? N2 প্লাস 3H2, তারপরে রাসায়নিক বিক্রিয়ার পর কি তৈরি হচ্ছে? 2NH3। তাহলে এই যে বিক্রিয়ার ব্যালেন্স, মানে ব্যালেন্সটা তোমাকে করেই একটা রাসায়নিক বিক্রিয়া কোনো একটা সমীকরণ লিখতে গেলে ব্যালেন্স ছাড়া কোনো সমীকরণ সেটা স্বয়ং সম্পূর্ণ হয় না। কোনো রাসায়নিক বিক্রিয়া যেটা উপস্থাপনা করছো সেটা করবে, সেটা কিন্তু স্বয়ং সম্পূর্ণ হবে না উইদাউট ব্যালেন্স। আচ্ছা, এবার রাসায়নিক বিক্রিয়ায় ভরের সংরক্ষণ সূত্র। এই যে কোনো রাসায়নিক বিক্রিয়ার আগে যে দুটো বিক্রিয়ক যারা রাসায়নিক বিক্রিয়া করছিল বা করবে, তাদের মোট ভর আর বিক্রিয়ার পরে যেটা তৈরি হবে সেটা একটা হতে পারে, দুটো হতে পারে, তাদের মোট ভরের যোগফলের সমান। মানে রাসায়নিক বিক্রিয়ার বাঁ দিকে যে পদার্থগুলো থাকবে, যে যৌগগুলো থাকবে, আর রাসায়নিক বিক্রিয়ার ডান দিকে অ্যারো চিহ্নের ডান দিকে যে যৌগগুলো তৈরি হবে, তাদের আগের যোগফল আর পরের যোগফলটা সবসময়, মানে মোট ভরটা সবসময় এক হবে। এখানে লেখা আছে এক্স প্লাস ওয়াই, এক্স আর ওয়াই এর মোট ভর যা হবে, আর ওদিকে শুধু জেড তৈরি হলো, তাহলে জেড এর মোট ভরের সঙ্গে সমান হবে। এটাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার ভরের সংরক্ষণ সূত্র। সূত্রটা হলো পদার্থের ভর অবিনাশী, সৃষ্টি বা ধ্বংস করা যায় না। যে কোনো ভৌত ও রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে পদার্থের রূপান্তর ঘটে মাত্র, পরিবর্তনের পূর্বে ও পরে পদার্থের মোট ভর অপরিবর্তিত থাকে। এটাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় ভরের সংরক্ষণ সূত্র। এই ভরের নিত্যতা সূত্রের উদাহরণ হিসাবে আমরা যে সমীকরণগুলোকে বেছে নিয়েছি সেখান থেকে স্পষ্ট তোমরা বুঝতে পারবে। যেমন দেখো, 1 নম্বর নাইট্রোজেন গ্যাস, তার সাথে হাইড্রোজেন গ্যাসের বিক্রিয়ায় অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়েছে। ওই যে একটু আগেই বললাম, সমীকরণটা প্রথমে ব্যালেন্স করে নিতে হবে। ব্যালেন্স সমীকরণ ছাড়া এই থিওরিটা
এই ভরের নিত্যতা সূত্রের থিওরিটা কিন্তু মিলবে না। এখানে 1 মোল নাইট্রোজেনের সাথে 3 মোল হাইড্রোজেন গ্যাসের বিক্রিয়ায় 2 মোল অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়েছে। এখন তাহলে ভরের নিত্যতা সূত্রে অনুযায়ী তাহলে ভর দিয়ে আমরা যদি ব্যাপারটাকে বিচার করি, না একটা নাইট্রোজেনের কত গ্রাম? 14 গ্রাম। এখানে N2 মানে দুটো নাইট্রোজেন, তাই 28 গ্রাম। তার সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া হয়েছে, একটা হাইড্রোজেন কত? 1 গ্রাম। তাহলে কটা হাইড্রোজেন? H2 মানে দুটো হাইড্রোজেন 2 গ্রাম, সেখানে 3টে মোল H2 আছে মানে ইন্টু 3, তাহলে টোটাল হাইড্রোজেন কত হলো? 3 ইন্টু 2 6 গ্রাম। বিক্রিয়ার পরে কি তৈরি হচ্ছে? অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়ার টোটাল ভর কত? NH3, একটা N14, 3টে হাইড্রোজেন 3, তাহলে 14 আর 3 17, 2 মোল, তাহলে 17 ইন্টু 2 34 মোল। তাহলে বিক্রিয়ার আগে নাইট্রোজেনের আর হাইড্রোজেনের মোট ওজন কত? 24 প্লাস 6 34, আর বিক্রিয়ার পরে অ্যামোনিয়া, শুধু অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়েছে, তাই ওটা 34 গ্রাম। তাহলে অর্থাৎ বিক্রিয়ার আগে তার যা ভর ছিল এবং বিক্রিয়ার পরে তার ভরটা একই আছে। পরবর্তী উদাহরণ, জল। 2H2 প্লাস O2 বিক্রিয়া করে কি হয়েছে? H2O, জল, 2 অণু জল। একইভাবে দুটো হাইড্রোজেন, তাহলে 2 মোল হাইড্রোজেন, তাহলে 2 ইন্টু 2 4 গ্রাম। একটা অক্সিজেন, একটা O হচ্ছে 16, তাহলে দুটো অক্সিজেন O2 32 গ্রাম। আর এখানে জল H2O, 2 প্লাস 16 18, 18 দুগুণে 36, আর বিক্রিয়ার আগে 4 প্লাস 32 কত হলো? 36, বিক্রিয়ার পরে 36 গ্রাম জল তৈরি হয়েছে। অর্থাৎ ভরের নিত্যতা সূত্র এখানে প্রযোজ্য। আর একটা উদাহরণ, তাহলে এই যে আমরা যেগুলো করছি, এখানে আমি যদি শুধুমাত্র H2 প্লাস O2 অ্যারো H2O জল, তাহলে কিন্তু মিলবে না, ভরের নিত্যতা সূত্র কিন্তু মিলবে না। যতক্ষণ না তোমরা ব্যালেন্সড ইকুয়েশন করছো ততক্ষণ কিন্তু এটা মিলবে না। এরপরেরটা 2KClO3। KClO3 কি? পটাশিয়াম ক্লোরেট। পটাশিয়াম ক্লোরেট, তাহলে 2 মোল পটাশিয়াম ক্লোরেট, একটা পটাশিয়াম হচ্ছে 39, একটা ক্লোরিন হচ্ছে Cl 35.5, 3টে অক্সিজেন 16 ইন্টু 3, টোটাল হলো 245 গ্রাম। বিক্রিয়ার পর কি তৈরি হয়েছে? 2KCl প্লাস 3O2, দুটো KCl 39 প্লাস 35.5, সিম্পল অঙ্ক, আর কিচ্ছু নেই। আর তাহলে 2 মোল কত হলো? 149 গ্রাম KCl, আর 3 মোল অক্সিজেন, মানে 3 ইন্টু 32 96 গ্রাম। বিক্রিয়ার আগে যোগ করো, বিক্রিয়ার পরে যোগ করে দেখবে দুটোই ইকুয়াল। অর্থাৎ এরকম প্রত্যেকটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রেই কিন্তু যদি ইকুয়েশনটা তোমরা যদি ব্যালেন্সটা যদি ঠিক মতো করতে পারো, তাহলে দেখবে বিক্রিয়ার আগে যা পদার্থ যৌগগুলো আছে তার যা মোট ভর আর বিক্রিয়ার পরে মোট ভর দুটোই কিন্তু ইকুয়াল হচ্ছে। এবার হচ্ছে ওজন ভিত্তিক গণনা। তো এই ওজন ভিত্তিক গণনা এইটা পড়তে গেলে আমাদের মোলের ধারণা এই সম্বন্ধে কিন্তু স্বচ্ছ ধারণা থাকা উচিত। মানে মোল কি, এই মোল কি জিনিসটা না জানলে আমরা কেমিস্ট্রির পরবর্তী অধ্যায় বা পরবর্তী অংশ অঙ্ক করতে গেলে বা কেমিস্ট্রির অন্যান্য বাদবাকি সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের স্বচ্ছ ধারণা হবে না এবং আমরা পড়তে ইন্টারেস্টও পাবো না যদি মোল জিনিসটা না বুঝি। তাহলে মোল জিনিসটা বোঝাতে গেলে আমি তোমাদের এখানে কতগুলো এক্সাম্পল দিয়েছি। দেখো প্রথমটা কি আছে? N মানে একটা নাইট্রোজেন। N মানে কি? একটা নাইট্রোজেনের পরমাণু। সেই পরমাণুটার ওজন কত? 14 গ্রাম। কিন্তু ওই N এর আগে কত আছে? 1, মানে এক থাকলে আমরা লিখি না, তাহলে একটা নাইট্রোজেন পরমাণু। আচ্ছা, এইবার দেখো ঠিক তার পাশে লেখা আছে 2N, মানে দুটো নাইট্রোজেন পরমাণু, তার ওজন কত? 28 গ্রাম। তাহলে
একটা নাইট্রোজেন পরমাণু যখন থাকবে তখন সেটাকে আমি এন বলছি, মানে আগে এক আছে, তার মানে সেটা হচ্ছে 1 মোল, 1 মোল। ঠিক এই এন এর নিচেই দেখো N2 আছে, তাহলে এই N2 কত? N2 মানে দুটো নাইট্রোজেন পরমাণু দিয়ে একটা নাইট্রোজেন অণু তৈরি। এখানে কিন্তু দুটো নাইট্রোজেন পরমাণু নেই, একটা নাইট্রোজেনের অণু আছে, তাহলে এটাও হচ্ছে 1 মোল। কিন্তু তাহলে আমার N আর N2 এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে ওজনে। Nটা হচ্ছে 14 গ্রাম আর N2টা হচ্ছে 28 গ্রাম, কিন্তু দুজনেই 1 মোল। কি অর্থে 1 মোল? N হচ্ছে একটা নাইট্রোজেনের পরমাণু আর N2 হচ্ছে একটা নাইট্রোজেনের অণু। যখন অণু হোক আর পরমাণু হোক, সেটা তার আগে যদি 1 থাকে মানে 1 মোল, তাদের ওজনটা আলাদা হতে পারে। ঠিক আছে? ঠিক একইভাবে ঠিক ডান দিকে চলে এসো, ওপরের দিকে দেখো 2N, মানে দুটো নাইট্রোজেনের পরমাণু, 28 গ্রাম। আবার 2N2 মানে 28 ইন্টু 2, 56 গ্রাম। তাহলে কি হচ্ছে? যেহেতু ওপরেরটা হচ্ছে 2N মানে দুটো নাইট্রোজেনের পরমাণু, আর 2N2 মানে হচ্ছে দুটো নাইট্রোজেনের অণু, যেহেতু দুটোই দুটো বা 2, সেই জন্য তার মোলটা হচ্ছে 2 মোল। এইখানে একটু মজার ব্যাপার যে একটা নাইট্রোজেন যদি শুধু অনলি 1 N মানে 14 গ্রাম, সেটাও 1 মোল। আবার N2 28 গ্রাম, সেটাও 1 মোল। ঠিক একইভাবে 2N 28 গ্রাম, এটা কিন্তু আবার 2 মোল হয়ে গেল, কারণ এর আগে 2 আছে। আবার 2N2 দুটো নাইট্রোজেনের অণু, যেহেতু দুটো তাই 56 গ্রাম, কিন্তু ওটা 2 মোল। ঠিক একইভাবে আমরা পরের এক্সাম্পলগুলো আসতে পারি। অক্সিজেন O মানে 14, আগে 1 আছে, তাহলে একটা অক্সিজেনের পরমাণু মানে 1 মোল। O2 মানে একটা অক্সিজেনের অণু, কিন্তু ওজন 32 গ্রাম, কিন্তু এটা 1 মোল। ঠিক ডান দিকে একইভাবে 2O মানে দুটো অক্সিজেনের পরমাণু, একটা অক্সিজেন হচ্ছে 16, তাহলে দুটো হলো 32 গ্রাম, কিন্তু 2 মোল। 2 মোল কি? 2 মোল অক্সিজেনের পরমাণু। 2O2 64 গ্রাম, মানে দুটো অক্সিজেনের অণু, অর্থাৎ যেহেতু দুটো অণু তাই 2 মোল। হাইড্রোজেন 1H 1 গ্রাম, তাই 1 মোল। 1H আগে 1 আছে তাই 1 মোল। H2 কিন্তু আগে 1 আছে, 1H2 মানে ওটা 2 গ্রাম কিন্তু 1 মোল। একইভাবে 2H দুটো হাইড্রোজেনের পরমাণু, তাই 2 মোল। 2H2 দুটো হাইড্রোজেনের অণু, কিন্তু 4 গ্রাম, কিন্তু যেহেতু 2H2 তাই 2 মোল। ঠিক তার নিচে জল, এতক্ষণ যেগুলো আমি বললাম এগুলো একটা করে এলিমেন্ট, এগুলো একটা করে গ্যাস। এবার যেটা আসছি সেটা হচ্ছে একটা যৌগ, একটা যে কোনো একটা যৌগ, তার আগে যদি 1 থাকে কি 2 থাকে সেটাই তার মোল। যেমন H2O আগে কত আছে? 1H2O, তাই 1 মোল। 18 গ্রাম, হাইড্রোজেন আর অক্সিজেন যোগ করলে 18 গ্রাম হয়, কিন্তু 1 মোল। ঠিক তার পাশে 2H2O 36 গ্রাম, কিন্তু যেহেতু 2 আছে তাই 2 মোল। একইভাবে অ্যামোনিয়া NH3 আগে 1 আছে 17 গ্রাম, আগে 1 আছে তাই 1 মোল। 2NH3 34 গ্রাম, আগে 2 আছে তাই 2 মোল। তাহলে এইভাবে যে কোনো মৌল বা যে কোনো যৌগ বা যে কোনো পরমাণু বা যে কোনো অণু, যাদেরকে আমি রিপ্রেজেন্ট করব, আমি যাদের উপস্থাপন করব, তার আগে সংখ্যাটা সেটাই হচ্ছে আমরা মোল হিসেবে ধরে নেব, বা সেটাই তার মোল। এই যে এসটিপিতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এই এসটিপিতে এর একটা কমন স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশারে আমাদের এই 1 মোল অ্যাভোগাড্রোর প্রকল্প অনুযায়ী এই 1 মোলের মধ্যে 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক অণুও থাকতে পারে বা পরমাণুও থাকতে পারে। তার মানে এই যে 1 মোল নাইট্রোজেন গ্যাস,
মানে 1 মোল N2, 1 মোল N2 মানে তার কত গ্রাম? N2 কিন্তু আমি নাইট্রোজেনের অণু বলছি, 28 গ্রাম বাঁদিকে আছে। 1 মোল N1N2 28 গ্রাম, তার মানে 1 মোল নাইট্রোজেন গ্যাসের মধ্যে থাকবে 28 গ্রাম নাইট্রোজেন। এই 28 গ্রামের মধ্যে ওটা যেহেতু 1 মোল, তাহলে তার অণুর সংখ্যা কত হবে? 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু থাকবে। এবার যদি বলি পরমাণু, ঠিক তার ওপরটা 14 গ্রাম, তাহলে 14 গ্রাম মানে 1 মোল, তাহলে 14 গ্রাম নাইট্রোজেন পরমাণুর মধ্যে কত সংখ্যক পরমাণু থাকবে? সেটাও 022 ইন্টু 10⁻23 সংখ্যক পরমাণু থাকবে। তাহলে ব্যাপারটা এটাই মজার যে 28 গ্রামের মধ্যেও যতগুলো সংখ্যক অণু থাকবে, আবার 14 গ্রামের মধ্যেও ততগুলো সংখ্যকই পরমাণু থাকবে। এটাই হচ্ছে অ্যাভোগাড্রোর প্রকল্প। অ্যাভোগাড্রোর প্রকল্প অনুযায়ী যে 1 মোল, সেটা অণু হোক বা পরমাণু হোক, তাদের ওজনটা কিন্তু আলাদা হতে পারে, কিন্তু তাদের পরমাণুর সংখ্যা বা অণুর সংখ্যাটা কিন্তু সমান হবে। ঠিক আছে? ঠিক একইভাবে যেমন অক্সিজেন, 16 গ্রাম অক্সিজেন পরমাণু, 16 গ্রাম অক্সিজেন পরমাণুর মধ্যে কত সংখ্যক পরমাণু থাকবে? 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক পরমাণু থাকবে। ঠিক আবার একইভাবে 32 গ্রাম অক্সিজেন অণুর মধ্যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু থাকবে। তাহলে অক্সিজেন একটা ও 16 গ্রাম, তার মধ্যে যতগুলো পরমাণু থাকবে, আর O2 32 গ্রাম, তার মধ্যেও ততগুলোই অণু থাকবে। এটাই হচ্ছে অ্যাভোগাড্রোর প্রকল্প। ঠিক একইভাবে তারপরেই দেখো একটা ইকুইভ্যালেন্ট সাইন দিয়ে ওখানে লেখা আছে 22.4 লিটার, এটাও অ্যাভোগাড্রোর প্রকল্প অনুসারেই আসে। তার মানে 1 মোল কোনো একটা গ্যাসের, সেখানে অণু থাক বা পরমাণু থাক, তার আয়তন কিন্তু ওই 22.4 লিটারই হবে। অর্থাৎ একটা নাইট্রোজেন পরমাণু মানে 14 গ্রাম, এই 14 গ্রাম একটা নাইট্রোজেন পরমাণুর আয়তন কত হবে এসটিপিতে? 22.4 লিটার। আবার বলছি যে 28 গ্রাম একটা নাইট্রোজেন অণুর, তার কত আয়তন হবে? সেটাও 22.4 লিটার। ঠিক একইভাবে একটা অক্সিজেনের পরমাণু কত গ্রাম? 16 গ্রাম, তাহলে 16 গ্রামের মধ্যে 16 গ্রাম অক্সিজেন পরমাণুর আয়তন কত হবে? 22.4 লিটার, যেহেতু 1 মোল। আবার একটা 32 গ্রাম অক্সিজেন অণুর, তার আয়তন কত হবে? সেটাও 22.4 লিটার। এটাই হচ্ছে অ্যাভোগাড্রোর প্রকল্প থেকে পাওয়া। তাহলে যে কোনো একটা যদি 1 মোল হয়, তার মানে আলটিমেট কনক্লুশনে আসতে গেলে যদি কোনো একটা মৌল বা যৌগ, সেটা যদি 1 মোল হয়, সেটা অণু হতে পারে, সেটা পরমাণু হতে পারে, সেটা যৌগ হতে পারে। যদি 1 মোল হয়, তার মধ্যে যত সংখ্যক অণু থাকবে সেই সংখ্যাটা কিন্তু ইকুয়াল, মানে সেই সংখ্যাটা একটা নির্দিষ্ট সংখ্যাটা 6.022 ইন্টু 10⁻23, এবং তার আয়তনও একটা ফিক্সড, মানে কারোর 1 মোলের, আমার একটা অণুর 1 মোল যা হবে আর একটা পরমাণুর 1 মোলের আয়তন কিন্তু আলাদা হবে না, আয়তনটা একই হবে, সেটা 22.4 লিটার। এবার গাণিতিক উদাহরণ। মোল সংখ্যা কি? মোল সংখ্যা হচ্ছে কোন একটা যৌগের বা মৌলের যে ভরটা দেওয়া আছে, সেই ভরটাকে আমি যদি তার যে মোলার ভর, সেই মোলার ভর, তো মোলার ভর দিয়ে ভাগ করলে যেটা পাই সেটাই হচ্ছে মোল সংখ্যা। অঙ্ক করতে করতে আমরা এটা বুঝতে পারবো। একটা অঙ্কের উদাহরণ এখানে দেওয়া হলো, ধরো 2.4 গ্রাম কার্বনের সাথে অতিরিক্ত অক্সিজেনের বিক্রিয়া ঘটালে বা দহন ঘটালে কত গ্রাম CO2 উৎপন্ন হবে? বিক্রিয়া সম্পূর্ণ করতে হলে কত মোল অক্সিজেন প্রয়োজন? ঠিক আছে, তাহলে আমাদের দেখতে হবে যে কোন একটা রাসায়নিক সমীকরণ, এই সমীকরণটা কিন্তু তোমাকে বলে দেবে না, এই সমীকরণটা কিন্তু তোমাদের পরীক্ষার খাতায়
বা নিজেদের খাতায় কিন্তু প্রথমে সমীকরণটা নিজেকে লিখতে হবে। তাহলে C+O2 অ্যারো CO2, যেহেতু এটা খুব ছোট সমীকরণ, এখানে দেখতেই পাচ্ছ যে এটা রাসায়নিক সমীকরণটা ব্যালেন্স করাই আছে বা তোমাকে ব্যালেন্স করে নিতে হবে। তাহলে প্রথম হচ্ছে শর্ত হচ্ছে কোনো একটা রাসায়নিক সমীকরণের অঙ্ক করতে গেলে তোমাকে ব্যালেন্স সমীকরণটা কিন্তু সমতা বিধান করে লিখতে হবে। সমতা বিধান যদি সমীকরণে না করতে পারো তাহলে অঙ্কটা অবশ্যই ভুল হবে, কারণ তার উপর মোল মোল এই যে C+O2, এখানে কটা আছে, একটা কার্বন মানে 1 মোল, আগেই বলেছি কোনো কিছু আগে 1 থাকলে 1 মোল, তারপরে O2 একটা O2 তাই 1 মোল, তৈরি হচ্ছে কটা, শুধু CO2 আগে 1 আছে তাই 1 মোল। তাহলে এখন 1 মোল কার্বনের ওজন কত, 12 গ্রাম। 1 মোল একটা অক্সিজেনের ওজন কত, 32 গ্রাম। আর 1 মোল CO2 এর ওজন কত, 32 + 12 44 গ্রাম। এখন আমাকে, তাহলে আমি এই প্রথম হচ্ছে আমাকে প্রথমেই দেখতে হবে আমি সমীকরণ থেকে কি পাচ্ছি আর আমাকে কি দেয়া হয়েছে সেইটা। তাহলে আমি সমীকরণ থেকে কি পাচ্ছি, যে 12 গ্রাম কার্বনের দহনে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, CO2 তৈরি হয়। তাহলে 12 গ্রাম থেকে আমি কার্বন ডাই অক্সাইড পাচ্ছি 44 গ্রাম। ঐকিক নিয়মে আমাকে দিয়েছে 2.4 গ্রাম কার্বন থেকে কত গ্রাম CO2 পাবো, খুব সিম্পল, 2.4 গ্রাম কার্বন থেকে একদম ঐকিক নিয়মের অঙ্ক, 44 × 2.4 ডিভাইডেড বাই 12, এটার অ্যান্সার হচ্ছে 8.8 গ্রাম CO2 উৎপন্ন হবে, হয়ে গেল। তাহলে 12 গ্রাম কার্বনের সাথে 1 মোল অক্সিজেন বিক্রিয়া করে। তোমাকে এখানে পরেরটা জানতে চেয়েছে বিক্রিয়া সম্পূর্ণ করতে গেলে কত মোল অক্সিজেন প্রয়োজন। তাহলে তোমার এখানে কি দেখতে পাচ্ছি আমরা সমীকরণ থেকে, যে 12 গ্রাম, আমাকে যেহেতু মোল চেয়েছে, ওটা ওটা অক্সিজেনটা কোনো গ্রাম চাইনি, অক্সিজেনটা চেয়েছে মোল, তাহলে আমাকে এটা মোলে যেতে হবে, যে 12 গ্রাম কার্বন থেকে কার্বন বিক্রিয়া করে 1 মোল অক্সিজেনের সাথে। একইভাবে 2.4 গ্রাম কার্বন কত মোল অক্সিজেন, সিম্পল একটা ঐকিক নিয়ম, তা সেই ঐকিক নিয়মে এটা কত এসছে, 0.2 মোল অক্সিজেন। অঙ্কগুলো খুবই ছোট ছোট হয় এবং খুবই সোজা সোজাই হয়, কিন্তু তোমাকে যখনই একটা গাণিতিক সমীকরণ, যখনই একটা রাসায়নিক বিক্রিয়ার অঙ্ক দেবে, তখন তোমাকে ফার্স্ট কাজ হচ্ছে যে ওর যে সমীকরণটা সমতা বিধান করে লিখতে হবে, তবেই কিন্তু অঙ্ক হবে। আর সমতা বিধান করার পরই তার নিচে কত মোল এটাকে প্রথমে লিখে নেবে, যদি 1 মোল হয় 1 মোল, 2 মোল হলে 2 মোল লিখে নেবে, এবং তার নিচে প্রত্যেকটা যে পরমাণু বা প্রত্যেকটা যৌগের টোটাল ওজন কত হচ্ছে সেইটা লিখে নেবে। এইটা লিখে নেওয়ার পর দেখবে অঙ্কগুলো করতে খুব সোজা লাগছে। পরবর্তী উদাহরণ, 0.4 গ্রাম মিথেনের দহনে প্রয়োজনীয় অক্সিজেনের ভর ও উৎপন্ন জলের মোল সংখ্যা গণনা করো। অর্থাৎ মিথেনের দহনে, মিথেন কার সাথে দহন করবে, অক্সিজেনের সাথে দহন করবে, সেই অক্সিজেনের দহনে কি উৎপন্ন হবে, কার্বন ডাই অক্সাইড এবং জল। এই বিক্রিয়াটা কিন্তু নিজেদের জানতে হবে, নিজেদের মুখস্থ রাখতে হবে এবং তারপরে ব্যালেন্সটা ঠিক করতে হবে। তাহলে আমি কি দেখলাম, আমাকে অঙ্কে কি চেয়েছে, অঙ্কে চেয়েছে 0.4 গ্রাম মিথেন, মানে মিথেনের ভর, ভরের সাথে অক্সিজেন কতটা ভরের অক্সিজেন বিক্রিয়া করবে, এইটা একটা চেয়েছে। কিন্তু যেটা জল উৎপন্ন হবে সেই কত গ্রাম জল কিন্তু চাইনি, ওই 0.4 গ্রাম থেকে কত মোল জল উৎপন্ন হবে সেই মোল সংখ্যাটা চেয়েছে। তাহলে আমি প্রথম আমাদের কি কাজ করতে হবে, আমি কি বললাম, প্রথমেই বিক্রিয়াটা সমীকরণ সহ লিখতে হবে, বিক্রিয়ার সমীকরণটা ব্যালেন্স সহ লিখতে হবে। আমি লিখলাম CH4 কার্বন, মিথেন, মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় 2 মোল অক্সিজেনের বিক্রিয়ায় 2O2, 2 মোল অক্সিজেন, তার বিক্রিয়ায় 1 মোল CO2 আর 2 মোল জল তৈরি হয়েছে। তাহলে এর নিচে নিচে লিখেছি 1 মোল মিথেন, 2 মোল অক্সিজেন, 1 মোল কার্বন ডাই অক্সাইড আর 2 মোল জল। এবার তার নিচে কি লিখেছি, প্রত্যেকের যৌগগুলোর ওজনটা লিখেছি। মিথেনের ওজন কত, 16 গ্রাম। অক্সিজেনের বিক্রিয়া কত লেগেছে ওজন, 64 গ্রাম, যেহেতু 2 মোল অক্সিজেন লিখেছে,
1 মোল 32, 2 মোল 64। 1 মোল কার্বন ডাই অক্সাইড 44 গ্রাম, 2 মোল জল 16 গ্রাম। তাহলে আমি বিক্রিয়া থেকে এইটা পাচ্ছি, বিক্রিয়া থেকে পাচ্ছি যে 16 গ্রাম মিথেন বিক্রিয়া করতে পারে বা বিক্রিয়া করে 64 গ্রাম অক্সিজেনের সাথে। তাহলে 0.4 গ্রাম মিথেন কতটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে? সিম্পল ঐকিক নিয়ম 1.6 গ্রাম। ঠিক একইভাবে 16 গ্রাম মিথেন বিক্রিয়া করে কত মোল জল তৈরি করে? 2 মোল জল তৈরি করে। তাহলে 0.4 গ্রাম মিথেন কত মোল জল তৈরি করবে? ঐকিক নিয়ম 0.05 মোল জল তৈরি করেছে। এবার হলো গ্যাসীয় পদার্থের আণবিক ভর ও বাষ্প ঘনত্ব। তো আণবিক আপেক্ষিক গুরুত্ব বা বাষ্প ঘনত্ব কাকে বলে? একই চাপ ও উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের কোনো গ্যাসের ভর সম আয়তন হাইড্রোজেন গ্যাসের তুলনায় যত গুণ, সেই তুলনামূলক সংখ্যাটিকে ওই গ্যাসের আপেক্ষিক ঘনত্ব বা বাষ্প ঘনত্ব বলে। তো এই আণবিক ভর আর বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্কটা কি? আমরা বাষ্প ঘনত্ব অনুযায়ী জানতে পারলাম কি, যে ভি আয়তন কোনো একটা গ্যাসের ভর বাই ভি আয়তন একটা হাইড্রোজেন গ্যাসের ভর। এখন ভিটা তুলে দিয়ে সেই জায়গাটা অ্যাভোগাড্রোর প্রকল্প অনুযায়ী এসটিপিতে ওই ভি আয়তন গ্যাসের ভরের যা মানে সেটা হচ্ছে গ্যাসের এন সংখ্যক অণুর ভর। তাহলে হাইড্রোজেনটাও তাই হবে, এন সংখ্যক হাইড্রোজেন অণুর ভর। ঠিক তার পরের লাইনে গ্যাসটির এন গুলো উঠিয়ে দিলাম, কি হলো? তাহলে গ্যাসের একটি অণুর ভর বাই হাইড্রোজেনের একটি অণুর ভর। পরের লাইনে গ্যাসটির একটি অণুর ভর, হাইড্রোজেনের যেহেতু একটা হাইড্রোজেনের অণু মানে দুটো পরমাণু, তাই হাইড্রোজেনের দুটি পরমাণুর ভর। তারপরের লাইনে ওই 1 আর নিচে 2টাকে আলাদা করে দিলাম, মানে হাফ ইন্টু গ্যাসের একটি অণুর ভর বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর। তাহলে এই গ্যাসের একটি অণুর ভর বাই হাইড্রোজেনের একটি পরমাণুর ভর, এটাই হলো কোনো একটা গ্যাসের আণবিক ভর। অর্থাৎ ডি ইজ ইকাল টু হাফ ইন্টু এম বা ডি ইজ ইকাল টু এম বাই 2, অর্থাৎ এম ইজ ইকাল টু 2D।